যেমন ধরো তুমি আসো কাজী নজরুল ইসলামের কথা, আজকে দেখা গেছে যে প্রায় শতকরা ধরতে পারো যে 70 জনই শিক্ষিত, 70 জনই শিক্ষিত। কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে ব্রিটিশ পিরিয়ডে কাজী নজরুল ইসলামের আমলে তখন হয়তো দেখা যাবে যে শতকরা 2-1 জন ছিল শিক্ষিত। তো ওই 2-1 জন যখন শতকরা শিক্ষিত, সেই অল্প শিক্ষিতের যুগে কাজী নজরুল ইসলাম পুরা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে তার চিন্তা চেতনাকে দিয়ে, পুরা ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছে তার লেখনীটাকে ব্যবহার করে। যার ফলে দেখা গেছে যে সেই কাজী নজরুল ইসলাম ওই যুগে যখন শিক্ষিত মানুষের খুব অভাব ছিল, তখন সে ছিল শিক্ষিতদের মধ্যে বিশেষ শিক্ষিত। বিশেষ শিক্ষিত হওয়া সত্ত্বেও তার 5 তলা বাড়ি থাকার কথা, দামি একটা প্রাইভেট কার থাকার কথা, এই সে অনেক কিছু থাকার কথা, কারণ যেহেতু সে অন্যান্যদের চাইতে যোগ্য ছিল। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাইলাম, যে অভাবের তাড়নায় তার একজন সন্তান মারা গেল, সে সন্তানের লাশ রেখা সে এই প্রকাশক সেই প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরতেছে, তাকে কেউ টাকা দিচ্ছে না। তাহলে এইখানে আমরা তাকে কতটুকু ব্যর্থ ভাবতে পারি? কিন্তু আসলে কি সে ব্যর্থ? না, সে ব্যর্থ। কারণ সে তো চাইছে সাহিত্যের মধ্য দিয়ে আমরা তাকে মনে রাখি, এবং আমরা তাকে মনে রাখছি। শুধু মনেই রাখছি না, যত দিন যাচ্ছে তার সাহিত্যের মানটা তত আরো উজ্জ্বল হচ্ছে। কারণ মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ তার ব্যবহৃত শব্দের অর্থ জানতেছে। আজকে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে একজন মানুষ তার একটা কবিতার যে অংশটাই বুঝতে পারতেছে না, সে অংশটার সে সার্চ দিয়ে এটার অর্থটা বুঝতে পারতেছে। যতই বুঝতে পারতেছে ততই মানুষ কবি নজরুলের দিকে ঝুঁকতেছে। তাহলে আমরা তাকে কিভাবে ব্যর্থ ভাববো? সে তো পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে তালিকাভুক্ত, সেও একজন। তাহলে কাজী নজরুল ইসলাম যেমন ভাবে ব্যর্থ না, তেমনি ভাবে আমি মনে করি যে যে যেটা করতে চায় সে যদি সেটা সফল হয়, এখানেই তার সফলতা। না, ঠিক আছে কথা। এটাই ঠিক। যেহেতু ওই যে কাজী নজরুল ইসলামের সময় কিন্তু যে বলছেন না যে ওই তার সন্তানের লাশ রেখেও টাকা সংগ্রহ করতে পারছে না, সেই সময় কিন্তু সে ব্যর্থই ছিল মানুষের চোখে, কিন্তু উনার চোখে কিন্তু উনি ব্যর্থ ছিল। এবং এইখানে যে একটা বিষয়, যে কবি নজরুল যখন প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরতেছেন, তখন এক প্রকাশক বলতেছে যে আমি আপনাকে কিছু টাকা দিতে পারি, অর্থাৎ তার ছেলের ওই দাফন কাফনের জন্য 150 টাকা প্রয়োজন ছিল। কিন্তু ওই প্রকাশক বলল যে না, আমি তো 150 টাকা দিতে পারবো না, এত টাকা আমি পারবো না, আমি আপনাকে আরো কম দিতে পারবো, তবে শর্ত হলো এই মুহূর্তে আপনাকে একটা গান লিখে দিতে হবে। তাহলে তুমি বুঝতেই পারো যে একজন কবির প্রিয় সন্তান যখন লাশ হয়ে পড়ে আছে, এই মুহূর্তে তার পক্ষে কি কবিতা লেখা সম্ভব? এই মুহূর্তে কি তার পক্ষে গান লেখা সম্ভব? না। বা যদি সম্ভব হয়, এটা কতটা কষ্টের পরে সম্ভব। তাহলে দেখো যে এইখানে তার উপর নিষ্ঠুরতার পরিমাণ কতটুকু, যে একজন প্রকাশক যে কাজী নজরুল ইসলামের অনেক গান, কবিতা, নাটক, উপন্যাস প্রকাশিত করেছে, এবং ওই প্রকাশনা থেকে, ওই প্রকাশ থেকে তারা লাভবান হয়েছে, সেই প্রকাশক এই মুহূর্তে বলতেছে তার কাছ থেকে কিছু টাকা নিতে পারবে, তবে এই মুহূর্তে তাকে একটা গান লিখতে দিতে হবে। তাহলে এখানে কতটা, আমি তো ভাবতেই পারি না যে ওই মুহূর্ত কবি নজরুলের কাছে এটা কতটা বেদনাদায়ক একটা বাস্তবতা তার জন্যে। তখন সে আসলেও কি, যে কবি সে তার যোগ্যতার পরিচয় সব জায়গাতেই দিতে পারে, যে প্রকৃতপক্ষে কবি। তো ওই মুহূর্তে কবি নজরুল একটা গান লেখলেন, যে বুলবুলি এই ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। তার ওই ছেলের নাম ছিল বুলবুল। তো ওই সে বলছে যে ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি
করুণ চোখে তাকিয়ে আছে ঝরা ফুল তুলি, এই টাইপের একটা গান ছিল। তো এইভাবে দেখা যাচ্ছে কি যে তাহলে কবি নজরুল এর পরবর্তীতে মানে এই ঘটনার কিছুদিন পরেই আবার সে তার একটা কবিতা, সম্ভবত তার জীবনের শেষ কবিতা বা শেষ দিকের একটা কবিতা, তো ওই কবিতার মধ্যে সে বলছিল যে রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন, রে উন্মাদ, তোর জন্য বড় একটা ট্র্যাজেডি রয়েছে, তুই তার জন্য প্রস্তুত হ। কবি নজরুল বলতেছেন যে আমি আমার সারাটা জীবন একটা শুষ্ক মরুভূমির মতোই রয়ে গেল, কারণ আমি আমার সেই দুঃখটাকে দেখার জন্যে আমি কত মানুষের জীবন অশ্রুতে ভরিয়ে দিয়েছি, কিন্তু আমার জীবনে সেই দুঃখটা আর এলো না। তার কথা, তার ভাষাটা এরকম ছিল না, মানে তার ভাষার বিষয়বস্তুটা ছিল এরকম আর কি। এবং সে বলতেছে যে যখন আমার সন্তান মারা গেল, যখন আমার মন তীব্র বেদনায় আচ্ছন্ন, তখন আমার বাড়িতে একটা হাসনা হেনা ফুল ফুটেছে, আমি প্রাণ ভরে সেই হাসনা হেনা ফুলে সুবাস নিল। অর্থাৎ সে বলতেছে যে আমি চাই যে আমার জীবনে দুঃখ কষ্ট আসো, কিন্তু দুঃখ কষ্ট আমার জীবনে এলো না। যখন আমার এক দিক দিয়ে আসছে, আরেক দিক দিয়ে পূর্ণতার অনুভূতি আমার সেই অপূর্ণতাকে পূর্ণ করে দিয়েছে। অর্থাৎ এখানে কবি দুঃখের মধ্যে তিনি সুখ খুঁজতে চাচ্ছেন। এখানে আমাদের দৃষ্টিভঙ্গি আর একজন কবির দৃষ্টিভঙ্গির মধ্যে কত পার্থক্য। আমরা সুখের মাঝে সুখ খুঁজি, আর কবি নজরুল তিনি দুঃখের মাঝে তিনি সুখ খুঁজছেন। সম্পূর্ণ ভিন্নতা। হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন। কাজে আমরা তাকে কিভাবে তাকে ব্যর্থ বলে তাকে আমরা বিবেচনা করব? সে তো ব্যর্থ না, কারণ সে যা চাইছে সে তা পাইছে।